ওয়েলকাম টু স্টাডি ডিসিপ্লিন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির ইতিহাস সম্বন্ধে। এটি সেই পলিটিক্যাল পার্টি যে পার্টির আজ 18 কোটিরও বেশি মেম্বার্স রয়েছে। এখন হয়তো নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করবেন আমি কোন পলিটিক্যাল পার্টির কথা বলছি। এখন আমি আপনাদেরকে বলবো আমি কথা বলছি ভারতীয় জনতা পার্টি ও বিজেপি। 2015 সালে যখন এই বিজেপির দ্বারা ডিক্লেয়ার্ড করা হয়েছিল যে এই পার্টির টোটাল রেজিস্টার্ড মেম্বারের সংখ্যা চীনের কমিউনিস্ট পার্টির টোটাল রেজিস্টার্ড মেম্বারের সংখ্যার অধিক, অতএব এখন ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সবচেয়ে বড় পার্টি রূপে চিহ্নিত হয়েছে। শুধু এটাই যদি আমরা আজকের পরিস্থিতি অনুযায়ী দেখতে যাই, তাহলে বলতে হয় বিজেপি দ্বারা প্রেজেন্ট ডেটা অনুসারে বিজেপির প্রায় 18 কোটিরও বেশি রেজিস্টার্ড মেম্বার আছে। আর সেকেন্ড প্লেসে স্ট্যান্ড করছে কমিউনিস্ট পার্টি অফ চায়নার মেম্বার্স থেকে প্রায় দ্বিগুণ। যদি আজকে আমরা বিজেপির রাজনৈতিক কেরিয়ার সম্বন্ধে বলতে যাই, তাহলে বলতে হয় লোকসভায় 303টি মেম্বার্স রয়েছে, যেটি টোটাল সিটের 55%-এরও বেশি। শুধু এটাই নয়, ভারতের 29টি রাজ্যের মধ্যে 13টি স্টেটে বিজেপি মেজরিটি গভর্নমেন্ট এবং 4টি স্টেটে বিজেপি সাপোর্টেড গভর্নমেন্ট রয়েছে। তাই জন্য এই পার্টি সম্বন্ধে আলোচনা করাটা আবশ্যক, যেন আমরা বুঝতে পারি যে পার্টি আজ থেকে 4 দশক আগে গঠন হয়েছিল, সেই পার্টি আজ পৃথিবীর শীর্ষে কি করে পৌঁছলো। তো চলুন শুরু করা যাক ভারতীয় জনতা পার্টির হিস্ট্রি সম্বন্ধে। বন্ধুরা, 21শে অক্টোবর 1951 ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় ভারতীয় জনসংঘের দাবি রাখে। এখানে আমি আপনাদেরকে বলতে চাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি এর আগে ইন্ডিয়ান কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এবং সাথে সাথে তিনি জওহরলাল নেহরুর ফার্স্ট মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইয়ে নিয়োজিত হয়েছিলেন। কিন্তু 1915-তে নেহরু লিয়াকত প্যাক্টের বিরোধিতায় তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এর ঠিক পরেই তিনি ভারতীয় জনসংঘের জন্মদাতা ও প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। বন্ধুরা, সেই সময় এই নতুন গঠিত পার্টির মূল লক্ষ্য ছিল ইন্ডিপেন্ডেন্ট ভারতে হিন্দুদের কালচারাল আইডেন্টিটি রক্ষা করা এবং এর সাথে সাথে কংগ্রেসের এবং মুখরূপে জওহরলাল নেহরুর প্রাইভেট মুসলিম অ্যাপয়েন্টমেন্ট পলিসি বিরোধিতা করা। সাথে সাথে জনসংঘের ডিমান্ড ছিল যে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণরূপে ভারতের সঙ্গে মার্চ করতে হবে। কিন্তু ওই সময়ে ভারতের কংগ্রেসের একচ্ছত্র রাজ ছিল। এটি চলাকালীন 1951 এবং 52 ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম জেনারেল ইলেকশনে এই পার্টি 3টি সিট জিততে সক্ষম হয়েছিল। এরপরে এই পার্টি নিজেকে শক্ত করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক মৃত্যুতে বড় রকমের একটি ঝটকা লাগে। কিন্তু এই ঝটকার কিছু সময় পরে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক পরিচিত মুখ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘকে একটি নতুন আলোর সন্ধান দেন। তিনি 1967 সাল পর্যন্ত জেনারেল সেক্রেটারি পদে জনসংঘে আসীন থাকেন এবং তিনি সঙ্গে সঙ্গে এই জনসংঘের গ্রাউন্ড লেভেল অর্গানাইজেশনকে একটি শক্তিশালী স্তম্ভে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। শুধুমাত্র এটাই না, অনেকেই বলে থাকেন যে পণ্ডিত দীনদয়ালই সেই ব্যক্তি যিনি ভবিষ্যতে জন্ম নেওয়া ভারতীয় জনতা পার্টির বীজ বপন করেছিলেন। ওই সময় 1967-র জেনারেল ইলেকশনে জনসংঘ গোষ্ঠী 35টি সিটে জয়ী হন এবং লোকসভায় তৃতীয় বড় পার্টির রূপ নেয় এবং জনসংঘে হিন্দি স্পিকিং রিজিয়নের দ্বিতীয় নন কংগ্রেস অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিসের সঙ্গে মিলিত হয়ে সংযুক্ত বিধায়ক দলের গঠন করেন। এর সঙ্গে যুক্ত হয় জনসংঘ মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ নিজের গঠজোড় সরকার প্রতিষ্ঠা করে। এটাই প্রথম সুযোগ ছিল যে জনসংঘে কোনো পলিটিক্যাল অফিসে নিজের স্থাপত্য কায়েম করেছিল এবং সেই সময় অটল বিহারী লালকৃষ্ণ আডবাণীর মতো ইয়ং লিডার জনসংঘে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। 1968-র পর দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুর পর জনসংঘের পরিচালনা করেন অটল বিহারী বাজপেয়ী এবং সেই সময় ইউনিফর্ম সিভিল কোডের গঠন, গণহত্যা প্রহিবিশন এবং জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস শেষ করাই এই পার্টির মেজর এজেন্ডা ছিল। সেই দিশাতেই জনসংঘ নিজের রাজনৈতিক পাহাড় মজবুত করতেছিল এবং অন্যদিকে 1975-এ শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি লাগু করে, যেটির বিরুদ্ধে জনসংঘ ও অন্য অপোজিশন পার্টির সাথে মিশে আন্দোলনের মোর্চা খুলে দিয়েছিল। এমার্জেন্সির বিরুদ্ধে ন্যাশন ওয়াইজ প্রোটেস্ট চলার সময় জনসংঘের হাজার কর্মকর্তাকে কংগ্রেস সরকার জেলে পাঠিয়েছিলেন। কিন্তু 1975-এ এমার্জেন্সিকে যখন অফিসিয়ালি শেষ করা হলো,
এবং ফ্রেশ জেনারেল ইলেকশন অর্গানাইজ করা হলো, তখন জনসংঘ ইন্ডিয়ার পলিটিক্যাল স্পেকট্রামে এসব অপোজিশন পার্টির যেমন সোশিয়ালিস্ট পার্টি, কংগ্রেস ও দল ভারতীয় লোকদলের সঙ্গে মিলিত হয় ভারতীয় জনতা পার্টি এস্টাবলিশ করেন 1977 সালে। এবং এই তিন পার্টির একটাই লক্ষ্য ছিল যে ইন্দিরা গান্ধীর সরকারকে হারিয়ে তাকে সত্তা থেকে বেদখল করা। এবং যখন ইলেকশন রেজাল্ট আসলো, মানুষ তা কল্পনা করেননি এবং দেশের প্রথম কংগ্রেস পার্টি সত্তার বাইরে ছিল এবং জনতা পার্টি সরকার গঠিত হচ্ছিল এবং নিউলি ফর্মড গভর্নমেন্ট মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। কিন্তু এই গভর্নমেন্টের সবচেয়ে বড় শেয়ার জনসংঘের ছিল। এই ইলেকশনে জনসংঘে মোট 93টি সিট অধিকার করেছিল, যেটি কুল সিটের 31%। এই নবনিযুক্ত গভর্নমেন্টে জনসংঘের প্রিভিয়াস লিডার অটল বিহারী বাজপেয়ীকে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদে নিযুক্ত করেন। এভাবে মিলেমিশে গর্জর সরকার তৈরি তো হয়েছিল, কিন্তু এর কনস্টিটিউয়েন্ট পার্টির মধ্যে সামঞ্জস্য অর্থাৎ কম্প্যাটাবিলিটির অভাব ছিল। আর এটা এই কারণে ছিল যে আলাদা আলাদা কনস্টিটিউয়েন্ট পার্টির আইডিওলজিস একে অপরের থেকে ভিন্ন ভিন্ন ছিল। এইভাবে চলতে থাকলে এর মধ্যে একদল আরএসএস অ্যাসোসিয়েটেড জনসংঘের মেম্বার থেকে এই ডুয়াল মেম্বারশিপকে শেষ করার দাবি রাখে, কিন্তু তাদের এই দাবি জনসংঘে মানতে নারাজ হয়। এইভাবে চলতে থাকলে জনতা পার্টির একটি সেকশন, জনতা পার্টি সেকুলার নামে, সরকার থেকে আলাদা হয়ে যায়। আর এর ফলে এই মোরারজি দেশাইয়ের মিলন জোট সরকার ভেঙে পড়ে এবং 1980-তে আবার জেনারেল ইলেকশনে অর্গানাইজ করা হলো এবং এতে জনতা পার্টির খুবই খারাপ প্রদর্শন ছিল, কেবলমাত্র 31টি সিটেই জিততে সক্ষম হলো। এরপর এপ্রিল 1980-তে নিজের এইরকম লজ্জাজনক হারের বিবেচনা করার জন্য ডাকা হয় মিটিং অফ ন্যাশনাল এক্সিকিউটিভ পার্টি এবং এতে সিদ্ধান্ত নেওয়া হয় পার্টির সমস্ত মেম্বারদেরকে নিজের ডুয়াল মেম্বারশিপ কুইট করতে হবে। এবং এতে ইশারা একদম পরিষ্কার ছিল, জনসংঘের মেম্বারদের কাছে দুটো রাস্তা ছিল, হয় তারা জনতা পার্টিকে সাপোর্ট করবে আর না হয় আরএসএসকে। কিন্তু এই সিদ্ধান্তের উত্তরে জনসংঘের মেম্বাররা জনতা পার্টিকে কুইট করার সিদ্ধান্ত নেন। আর এইভাবে জনতা পার্টি থেকে বেরিয়ে পূর্বে মুখ্যভাবে জনসংঘের সঙ্গে থেকে এবং আরএসএস অ্যাফিলিয়েটেড মেম্বারসদেরকে নিয়ে 6 এপ্রিল 1980-তে ভারতীয় জনতা পার্টির জন্ম দেন, যেটি আগামীতে ভারতীয় রাজনীতির কেন্দ্রভূমি স্থাপন করতে যাচ্ছিল। বন্ধুরা, এবার আমরা হিস্টোরির অন্য ভাগে যাব, দ্য রাইজ অফ ভারতীয় জনতা পার্টি। বন্ধুরা, এই পর্যন্ত আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি ভালোই আজ থেকে 4 দশক আগে গঠিত হয়েছিল, কিন্তু এর উদ্গমের ভূমিকা ভারতের আজাদের সময় থেকেই তৈরি হতে শুরু করেছিল। যদিও বিজেপি একটি নবগঠিত পার্টি ছিল, তারপরও এখনও জনসংঘের অরিজিনাল স্ট্রাকচারের প্রদর্শন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আর এটাই কারণ ছিল যে বিজেপির প্রথম প্রেসিডেন্টও সেই সময় জনসংঘেরই প্রমুখ অটল বিহারী জিই ছিলেন। নিজের এই প্রথম দিন থেকে এই পার্টির নিজের মাটি ঠিক করার জন্য অনেক বাধা বিপত্তি এসেছে। আর এটার আরেকটা কারণ ছিল যে জনসংঘ থেকে নতুন পরিচয় নেওয়ার জন্য নবগঠিত বিজেপি নিজের আইডিওলজি থেকে কনফিউজ ছিল। আর এটাই কারণ ছিল যে জনসংঘের হিন্দুত্ববাদী ইমেজ থেকে দূরে সরে গিয়ে নিজেকে জনতা পার্টির এক সক্ষম গঠক দল আর গান্ধীবাদী সোশ্যালিজমের মডারেট আইডিওলজিকে একজোট করার চেষ্টা চলছিল। আর অন্যদিকে বিজেপির এই কনফিউজড আইডিওলজি আর ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যার ফলে জনতার মনে কংগ্রেসের জন্য ভালোবাসা উগরে পড়ছিল। আর এটার ফল ছিল 1984 জেনারেল ইলেকশনে বিজেপি কেবল 2টি সিট, টোটাল ভোটের কেবল 7%ই জিততে সক্ষম হলো। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই দুটো সিট কারা জিতেছিল? আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, এইরকম লজ্জাজনক হার থেকে শিক্ষা নিয়ে বিজেপি নিজের এজেন্ডাতে কিছু পরিবর্তন করে। এরপর লালকৃষ্ণ আডবাণীকে পার্টির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেন। এবার আবার এই পার্টি আরএসএস ও ভারতীয় জনসংঘের অরিজিনাল হার্ট লিনার হিন্দি ন্যাশনালিজমের আইডিওলজির সাথে সাথে সামনের দিকে এগিয়ে থাকে। এই সময়ে আর্লি 1980 বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদ আর রাম জন্মভূমিকে নিয়ে একটি আন্দোলন শুরু করে। হিন্দু আস্থার সাথে জড়িত এই এজেন্ডা নিয়ে বিজেপি ও আডবাণীর নেতৃত্বে রাম জন্মভূমি মুভমেন্টের প্রচার করতে শুরু করেন। সাথে সাথে
বিশ্ব হিন্দু পরিষদ এই আন্দোলনে তার পূর্ণ সহযোগিতার কথা বলে। বিজেপি এটাকে ইলেকটোরাল ম্যানিফেস্টোর পার্ট বানিয়ে ফেলে। এক কথায় এটাই ছিল মেইন এজেন্ডা, যেটাতে বিজেপি স্ট্রাগল করতে করতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি তার ক্যাম্পেইনের ফলে মানুষের মধ্যে বিজেপির জন্য একটা সিম্প্যাথি হতে থাকে, আর যার ফলে প্রচুর সাপোর্ট পেতে থাকে। এর প্রথম ফল ছিল 1989 জেনারেল ইলেকশনে দেখতে পাওয়া যায়, যেখানে বিজেপিকে 86টি সিট পেতে সক্ষম হয় লোকসভায়। লোকসভায় এই সফলতার কারণে বিজেপি নিউলি ফর্মড ভিপি সিংয়ের ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্টের ক্রুশিয়াল কনস্টিটিউয়েন্টে পরিণত হয়। আর এরপর থেকেই বিজেপি সবসময় ইন্ডিয়ান পলিটিক্সের সেন্ট্রাল স্টেজে স্থান দৃঢ় করে ফেলে। কিন্তু এই স্টেজে বিজেপি আসল পারফরমেন্স আসতে এখনো বাকি ছিল। এবার বিজেপি এমন কিছু করতে যাচ্ছিল যাতে তাকে হিন্দুস্তানের মেজরিটান হিন্দু পপুলেশনে সোজাসুজি বাড়তে থাকে, যেটাতে শুধু বিজেপি নাকি ভারতের সম্পূর্ণ রাজনীতি পরিবর্তনের আভাস দেখা যায়। তো চলুন এরপরের কাহিনী জানার পরের অধ্যায়ে আমরা পদার্পণ করি। রাম জন্মভূমি মুভমেন্ট 1990 দশক আসতে না আসতে দেশের বাচ্চা বাচ্চা অটল বিহারী এবং বিশেষ করে লালকৃষ্ণ আডবাণীর নাম জানতে শুরু করে। এই সময়ই সেপ্টেম্বরে 1990 আডবাণীর অযোধ্যায় রাম মন্দির তৈরি করার সাপোর্টে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করার আহ্বান করেন। আর এই রথযাত্রার সাথে সাথেই ভারতীয় রাজনীতিতে কেসারিয়া রঙে রাঙিয়েছিল। আর আডবাণীর বক্তৃতা ছিল, এই যাত্রার লক্ষ্য হলো পুরো ভারত থেকে এই মন্দিরের জন্য সাপোর্ট তৈরি করা আর হিন্দুদের জাগ্রত করা। কিন্তু এই রথযাত্রার সৌন্দর্যতা দেখে বিখ্যাত হিস্টোরিয়ান রামচন্দ্র গুহা বলেছেন, এই রথযাত্রার প্রতিবিম্ব ছিল হিন্দুত্বের, ধর্মযুদ্ধের, পুরুষার্থের, আর অন্যদিকে মিলিটেন্ট হিন্দু ন্যাশনালিজমের। যাই হোক, এই যাত্রাকে যে কোনোভাবেই দর্পণ দিয়ে দেখলে বলা যায়, এই যাত্রার ফলে আডবাণী তার পাবলিক স্পিচে গভর্নমেন্টের ওপর মুসলিম তুষ্টিকরণ ও সিউডো সেকুলারিজমের আড়ালে হিন্দুদের লেজিটিমেট এসপিরেশন দাবানোর চেষ্টা করেছে, এই আরোপ লাগাতে থাকে। এই সময়ে তিনি মুভমেন্ট ও পার্টির জন্য জনতার কাছ থেকে সঠিক সিদ্ধান্তের আবেদনও করতে থাকে। এই যাত্রা চলাকালীন বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ আডবাণীকে প্রিভেন্টিভ ডিটেনশনে যাওয়ার জন্য অর্ডার রিলিজ করে দেয়, কিন্তু এটার পরেই হাজার হাজার কারসেবক ও রিলিজিয়াস ভলেন্টিয়ার অযোধ্যা পৌঁছাতে থাকে। উত্তরপ্রদেশ সরকার এই সমাবেশ দেখে তৎকালীন চিফ মিনিস্টার হাজার হাজার কারসেবককে ডিটেইন করার জন্য অর্ডারস দেন, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে কারসেবক অযোধ্যা পৌঁছে যায়। এটাকে দেখে অযোধ্যায় প্যারামিলিটারি ফোর্স প্রয়োজন হয়ে পড়ে। এই সময়ই ফোর্সেস আর কারসেবকদের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে প্রচুর মাত্রায় কারসেবক নিহত এবং আহত হন। এই ঘটনার পর উত্তরপ্রদেশ মহল খারাপ হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়। এই সময়ই বিজেপি ভিপি সিং গভর্নমেন্টের কাছ থেকে নিজেদের আন্দোলন তুলে নেওয়ার দাবি নেন। এটার ফলে আবার ফ্রেশ ইলেকশন হয় এবং এবার বিজেপিকে লোকসভায় 120টি সিটে বিজয়ী হতে সক্ষম হন। সাথে সাথে উত্তরপ্রদেশে বিজেপি গভর্নমেন্ট গঠিত হয়। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় মোড় আসতে এখনো বাকি ছিল। 6 ডিসেম্বর 1992 আরএসএস ও তার অ্যাফিলিয়েট মিলে এক র্যালির অর্গানাইজ করেন, যেটাতে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির 1 লক্ষেরও বেশি অ্যাক্টিভিস্ট যোগ দেন। এই র্যালি অযোধ্যায় বিবাদিত রাম জন্মভূমির পাশেই হচ্ছিল, কিন্তু ওই দিনেই ক্রোধান্বিত পরিস্থিতিতে এই র্যালি উগ্র হয়ে যায় এবং র্যালিতে সামিল হওয়া লাখ লাখ লোক বিবাদিত বাবরি মসজিদ হামলা করে মসজিদ প্রায় ধ্বংস করে ফেলে। এই ঘটনা ভূমিকম্পের সমতুল্য ছিল, আর যার ফলে অনেক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা হতে দেখা যায়। আর এই পুরো দেশে দাঙ্গার ফলে হাজার হাজার লোকের মৃত্যু ঘটে। এই বিবাদিত ঘটনার পর গভর্নমেন্ট বিশ্ব হিন্দু পরিষদকে ব্যান্ড করে দেয়, আর তার সাথে সাথে আডবাণী ও অন্য বিজেপি লিডার্সদের জনসমাবেশকে জাগ্রত ও উস্কানির জন্য উগ্র ভাষণ দেওয়ার জন্য অ্যারেস্ট করা হয়। এই ঘটনার সম্বন্ধে অনেক ঐতিহাসিকের মতে এটি একটি ঘটে যাওয়া ঘটনা নয়, এটি একটি প্রি প্ল্যান্ড কনস্পিরেসি ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার ফলে 2009-এ জাস্টিস মনমোহন সিংয়ের রিপোর্টে বিজেপির অনেক নামচিন লিডার যেমন অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সহ 68 জন এই ডেমোলিশনের জন্য দোষী বলে মানা হয়। এই রিপোর্ট অনুসারে এদের ভাষণ ও উস্কানিমূলক জনসভার জন্য বাবরি মস্কো ডেমলিশ করা হয়েছিল। সাথে সাথে ওই সময়ের কল্যাণ সিংয়ের ইউপি স্টেট গভর্নমেন্টকেও এই ঘটনার সঙ্গে সামিল করা হয়, কিন্তু
30শে সেপ্টেম্বর 2020-তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই সমস্ত লিডারদেরকে দোষী না মেনে এদেরকে রিলিজ করে দেয়। এবার তথ্য বিবেচনার ভিত্তিতে আমরা এই ঘটনা যে কোনো ওয়েতে দেখতে পারি, কিন্তু তবুও এইসব কিছুর মধ্যে যেটি স্পষ্টভাবে বোঝা যায় সেটা হলো আজাদ ভারতের এটাই সবচেয়ে বড় ঘটনা, যেটা হিন্দুস্তানের আগামী দিনের সময়কে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। যাই হোক, আমরা যদি আমাদের কাহিনী নিয়ে এগিয়ে যাই তাহলে বলা যায় বিজেপি এই সময় রাম জন্মভূমিকে সম্পর্কিত এই রথযাত্রা বাদেও আরেকটি যাত্রা করেছিল, আর সেই যাত্রাটি হলো 11ই ডিসেম্বর 1991 তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট মুরলী মনোহর যোশীর নেতৃত্বে একতা যাত্রা। এই যাত্রা দেশে একীকরণের সন্দেশ দেওয়ার জন্য কন্যাকুমারী থেকে 11ই ডিসেম্বর 1991 শুরু করা হয় এবং 14টি স্টেট নিয়ে 26শে জানুয়ারি 1992-তে শ্রীনগরের লাল চৌকে তিরঙ্গা উড়ানোর পর শেষ করা হয়। কিন্তু বন্ধুরা, এই দুটি যাত্রাতে আরেকটি সামান্তা ছিল, আর সেটা হলো এই দুটো আয়োজনে ভারতের কারেন্ট প্রাইম মিনিস্টার এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। এটাতে আমরা বুঝতে পারি যে ভারতের ভাবী নেতৃত্ব এই আন্দোলনগুলির মধ্যে রেডি হচ্ছিল, কিন্তু ভারতের 27টি নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পণ করতে দু দশকের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এই সময়ে এই 2 দশকের মধ্যে বিজেপির কি হলো, এটা জানার জন্য আসুন আমরা আরেকটি অধ্যায়ে যাই, দ্য বিজেপি টার্ন ইনটু এনডিএ। দোস্ত, 1900-এর দশকে আসতে না আসতেই কংগ্রেস পুরনো কংগ্রেস ছিল না, তাকে আগের অবস্থায় দাঁড় করানোর জন্য অনেক পলিটিক্যাল পার্টির দল সামনে এগিয়ে আসছিল, কিন্তু এদের মধ্যে কেউই একাই টক্কর দেওয়ার জন্য সক্ষম ছিল না। এরপর বিজেপি, যেটা ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় পার্টি রূপে রূপ নিয়েছিল এবং কংগ্রেস বিরোধী আন্দোলনের জন্য পরিপক্ক হয়ে উঠছিল। এবার আগামী 2 দশক পর্যন্ত বিজেপি এইসব দলগুলির সঙ্গে মিলে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বানিয়ে ফেলে। এদের সরাসরি মোকাবিলা করা হয় ইউপিএ বা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স দলের সঙ্গে। এই সময় বিজেপির নেতৃত্ব একদিকে অটল বিহারী বাজপেয়ীর হাতেই ছিল, যিনি 3বার ভিন্ন ভিন্ন সময়ে দেশের কামান্ত সামলেছিল, কিন্তু তার মধ্যে তিনি একবার মাত্র তার কার্যকাল সম্পূর্ণ করতে পেরেছিলেন। আর এটার একটি বড় কারণ ছিল এই সময় গড়জোড়ে সরকার ছিল, যেখানে ঘটক দলের মুডের অনুসারে সরকার গড়া এবং ভাঙা ছিল। তবু ওই সময় রাজনীতিতে বিজেপির উত্থাপন ও উন্নতি, দেশের মাটিতে বিজেপির পপুলারিটি পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছিল। এই সময় অটল বিহারী যখন 1999 থেকে 2004 পর্যন্ত নিজের সরকার গড়েছিলেন, তখন ওই সময় তার গভর্নমেন্ট প্রচুরভাবে প্রশংসিত হচ্ছিল। সাথে সাথে ওই সময় যেভাবে উনার দ্বারা পাকিস্তানের সঙ্গে সম্বন্ধ ঠিক করার জন্য বাস যাত্রার মাধ্যমে যাত্রা শুরু করা হয়, এটারও দেশে বিদেশে প্রশংসিত হচ্ছিল। কিন্তু ভারতের তরফ থেকে এই বাস যাত্রা শুরু করার পরও পাকিস্তানের তরফ থেকে আসে কার্গিল যুদ্ধের আহ্বান, যেটা ছিল ভারতের জন্য ধোঁকা। এই কঠিন সময়ে যেভাবে বিজেপি নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল, এরপর ভারতের জনগণ মানতে শুরু করেছিল যে অটল বিহারী সরকার দ্বিতীয়বারের জন্য আসছে, কিন্তু আসার বিপরীতে কংগ্রেস ইউপিএর রূপে দ্বিতীয়বার ফিরে এসেছিল। আর শুধু এটাই নয়, কংগ্রেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর বারবার আসা প্রশ্নের পরও ইউপিএ গভর্নমেন্ট তাদের 2টো কনজিকিউটিভ টার্ম সম্পূর্ণ করেছিল, যেটা দেখে লাগছিল যে কংগ্রেসের সেই পুরনো সময় আবার ফিরে এসেছে। কিন্তু এই ঘটনায় এক সবশেষ মোড় আসতে এখনো বাকি ছিল, আর এই মোড় আসা খুব জরুরিও ছিল। আর তার কারণ ছিল যে বিজেপি এর এক নতুন নেতৃত্ব নতুন দিশা দেওয়ার জন্য রেডি হচ্ছিল, এরকম নেতৃত্ব যেটার গন্ধ 2 দশক আগেই ভারতীয় রাজনীতিতে পড়েছিল। হ্যাঁ, এটা ঠিক, আমি কথা বলছি নরেন্দ্র দাস মোদিজির। তো চলুন, কাহিনীর শেষ অধ্যায়ে আমরা পৌঁছে গেছি। দ্য এনডিএ টার্ন ইনটু বিজেপি। দোস্ত, ইউপিএর সেকেন্ড টার্ম তার প্রচুর মাত্রায় করাপশন এর আরোপ লাগছিল, এবং সাথে সাথে ইনফ্লেমেশন এবং দ্রব্যমূল্য বৃদ্ধির এসব কারণের জন্য দেশের জনতা পরিবর্তন চাচ্ছিল, আর সেটি গুজরাটের তৎকালীন সিএম ও বিজেপি পিএম ক্যান্ডিডেট নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল। এটি সেই মোদিজির ফ্যান ফলোয়িংয়ে ছিল, যেখানে 2014 ও 19-এ উনার দ্বারা লড়িত প্রেসিডেন্সিয়াল স্টাইল ইলেকশনে ঐতিহাসিক জিত দিয়েছিল। আর এটা এই জিতের ফলেই ছিল যে যেখানে একসময় বিজেপিকে সরকার গঠন করার জন্য এনডিএর সাহায্য নিতে হচ্ছিল, আর এখন বিজেপি একাই নিজের অস্তিত্বের ওপর সরকার তৈরি করার জন্য সক্ষম ছিল। শুধু এটাই নয়, সেন্ট্রাল ইলেকশন হোক বা স্টেট, বিজেপি
পিএম মোদি নামের ওপর ইলেকশন লড়তে দেখা যায়। এইভাবে এটা বোঝা যায় যে 2014 ও 19-এ হওয়া জেনারেল ইলেকশনে লোক তাদের কনস্টিটিউয়েন্সির জন্য ক্যান্ডিডেট নয়, তারা পিএম নির্ধারণ করছে। কিন্তু বিজেপির এই টার্ন অ্যারাউন্ড শ্রেয়ের দাবিদার আর একজন ব্যক্তি, তিনি হলেন ওই সময় 2014-র জেনারেল ইলেকশনে জিত দেওয়ার জন্য যিনি মেজর ভূমিকা নিয়েছিলেন, তিনি তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট ও কারেন্ট হোম মিনিস্টার অমিত শাহ। এই অমিত শাহের পলিটিক্যাল একুমেনি ছিল, যেটার জন্য উনাকে আজকের রাজনীতির চাণক্য বলা হয়ে থাকে। এটা উনার করা গ্রাউন্ড ওয়ার্কই ছিল, যার কারণে বিজেপি আজ শুধু ইন্ডিয়ায় নয় বরং দুনিয়ায় সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি হিসাবে রূপ নিয়েছে, যেখানে অন্যদিকে একসময় একচ্ছত্র শাসন করা কংগ্রেস প্রায় হারিয়ে যেতে শুরু করেছে। এবার মোদি শাহের জড়ি কী রং দেখাচ্ছে, এটি দেখা সত্যিই খুব চমকপ্রদ হবে বলে মনে করছি। দোস্ত, এই ব্যাপারে আপনাদের কি রায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জয় হিন্দ।